আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ইনশাল্লাহ অনেক ভালো আছি। তো আল হিকমা গোলাম রাব্বি একাডেমির পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত। তো আজকে অনলাইন ক্লাসে থাকছে আমি মোহাম্মদ ইউসুফ আলী। পার্ট সময় নিয়ে কিছু বেসিক আলোচনা করব। তো এই মুহূর্তে আমরা চলে যাই আমাদের বেসিক আলোচনায়। প্রথমে বেসিক আলোচনা হিসেবে থাকছে মানুষের বয়স বাড়ে না কমে। আর কোশ্চেন আলোচনা হবে সময় গণনা, অধিবর্ষ, দশক, যুগ, শতাব্দী, ইংরেজি বছরের ফেব্রুয়ারি মাস ও দিনের তুলনা, সময় রীতি প্রকাশের পদ্ধতি, আন্তর্জাতিক ও দেশীয়, 5 বয়স হিসাব নির্ণয়। তো চলো বন্ধুরা, আমরা এখন মূল আলোচনায় চলে যাই। প্রথমে প্রশ্নটা হচ্ছে মানুষের বয়স বাড়ে না কমে। আমাদের আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সময়। তো সময়ের মধ্যে মানুষের বয়সটি নির্ধারিত। তো প্রথমে তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, যে মানুষের বয়স বাড়ে না কমে? কোশ্চেনটার অ্যান্সার পরবর্তী নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি দেব। তবে তার আগে মানুষের বয়স বাড়ে না কমে এর সঠিক অ্যান্সারটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিবে। তো চলে যাই এখন। প্রথমে হচ্ছে সময় গণনা। বাংলাদেশ সহ পৃথিবীতে প্রায় 3টি সময় প্রচলিত। একটি হচ্ছে বাংলা রীতি, ইংরেজি রীতি ও হিজরি রীতি। হিজরি রীতি। তো বাংলা রীতি কখন থেকে শুরু হয়? মোগল সম্রাট আকবরের আমল থেকে পহেলা নববর্ষ উপলক্ষে বাংলার সাল গণনা শুরু হয়। আর ইংরেজি সাল গণনা শুরু হচ্ছে খ্রিস্টীয় ধর্মাবলম্বী মতে যীশু খ্রিস্টের জন্মের পর থেকেই, অর্থাৎ খ্রিস্টীয় ধর্মীয় নেতা যিশুর জন্মের দিন থেকেই মূলত ইংরেজি সাল গণনা শুরু হয়। আর হিজরি রীতি হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে 27 সেপ্টেম্বর যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, এই হিজরত করার পর থেকেই মূলত হিজরি সাল গণনা শুরু হয়। তো 2 নম্বর প্রশ্ন হচ্ছে অধিবর্ষ, দশক, যুগ, শতাব্দী। তো অধিবর্ষ বা লিপ ইয়ার, যেটা অধিবর্ষ সেটাই লিপ ইয়ার। তো অধিবর্ষ কাকে বলে বা লিপ ইয়ার বলতে আমরা কি বুঝি? যে কোনো সালকে যদি 4 দ্বারা বিভাজ্য করা যায়, অর্থাৎ ভাগ করা যায়, ভাগ করে ভাগশেষ যদি 0 হয় তাহলে সেই সালটি অধিবর্ষ। সংখ্যাটা আমরা ভিন্নভাবেও দিতে পারি, যে ফেব্রুয়ারি মাস 28 বা 29 দিনে যে সালে হয় তাকেই আমরা বা সেই সালটিকেই অধিবর্ষ বলতে পারি। অন্যথায় অধিবর্ষ বলতে যে সালকে 4 দ্বারা বিভাজ্য করলে বা ভাগ করলে ভাগফল ভাগশেষ 0, অর্থাৎ সালটি 4 দ্বারা বিভাজিত, তাহলে সেই সালটিকে বলা হয় অধিবর্ষ। আবার কোনো সালের শেষে যদি 2টি অঙ্ক শূন্য হয় আর সেই অঙ্কটি যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সালটিও হবে অধিবর্ষ। যদি 4 দ্বারা সংখ্যাটি বিভাজ্য না হয় তাহলে সালটি অধিবর্ষ নয়। এক কথায় অধিবর্ষ বলতে আমরা বুঝি যে কোনো সালকে যদি 4 দ্বারা বিভাজ্য করা যায় বা ভাগ করা যায় তাহলে সেই সালটির যদি ভাগশেষ 0 হয় তাকে অধিবর্ষ বলে। 2 নম্বর হচ্ছে দশক। দশক বলতে আমরা সাধারণত 10 বুঝি। তো আমরা যখন সংজ্ঞায় বলবো তখন যে ধারাবাহিক 10 বছরকে 1 দশক বলা হয়। ধারাবাহিক 10 বছরকে
এক দশক বলা হয়। এরপরে হচ্ছে যুগ। যুগ কাকে বলে? যে ধারাবাহিক 12 বছরকে এক যুগ বলা হয়। শতাব্দী, ধারাবাহিক 100 বছরকে এক শতাব্দী বলে। এখন আমার প্রশ্ন হচ্ছে 2021 এই সালটি কোন শতাব্দী? শতাব্দীর হিসাব আমরা অনেকেই করতে পারি, আবার অনেকেই করতে পারি না। আমাদের বয়সে যারা আছে বিশেষ করে ছাত্রছাত্রীরা এই জিনিসটা বেশি গুলিয়ে ফেলে। সেটা হচ্ছে যে শতাব্দী বলতে আসলে 100-র আগেই বোঝাবে না পরে? আসলে মূলত কোনো জিনিস যখন 100 সংখ্যা পূর্ণ করে তাহলে সেই জিনিসটার বয়স তখন 1 শতাব্দী ধরা হয়। যেমন 2021 এর আগে আমরা একটা হিসাব দেখে আসি। সেটা হলো যে 1900 সাল বা 1971 যখন ছিল তখন সালটি কোন শতাব্দীর ভিতরে ছিল? 1971 সালটি ছিল হলো বিংশ শতাব্দী। কারণ শূন্য যখন শূন্যই থাকে, কোনো সংখ্যা না বাড়ে, তাহলে তাকে শূন্যই ধরা হয়। শূন্যর পরে যদি একটা সংখ্যা বাড়ে তাহলে তাকে এক ধরি। এভাবে 1 থেকে যখন 100 পর্যন্ত যায় তখন সেটা হয় 1 শতাব্দী। এবার 100-র পরে 1 2 হিসাব করতে করতে যখন 200 পর্যন্ত যাবে, 200-র আগ পর্যন্ত অর্থাৎ 199, তখন থাকবে সেটা 2 শতাব্দী। ঠিক 1971, তার মানে কি 19 অলরেডি পেরিয়ে চলে গেছে। 19 যখন পেরিয়ে চলে গেছে অর্থাৎ সংখ্যাটি 100-র দিকে ধাবিত হয়েছে, তাহলে সংখ্যাটি হবে বিংশ শতাব্দী। অনুরূপভাবে যখন 20-এর ঘর পূর্ণ হয়ে গেছে, 20-এর পরে যে সালটি গণনা শুরু হয়েছে 1 2 3 4 এইভাবে 21 পর্যন্ত যখন চলে আসছে তখন সংখ্যাটি হচ্ছে একবিংশ শতাব্দী। অর্থাৎ 2021 সালটি হলো একবিংশ শতাব্দী। তাহলে শতাব্দীর হিসাব আমরা বুঝতে পারলাম, যুগ কাকে বলে সেটাও বুঝতে পারলাম, দশক সেটাও বুঝতে পারলাম, অধিবর্ষ এটাও বুঝতে পারলাম। তো এখন 3 নম্বর প্রশ্ন হচ্ছে বা আলোচনার টপিকস হচ্ছে ইংরেজি বছরের ফেব্রুয়ারি মাস ও দিনের তুলনা। তোমরা অনেকে দেখেছো যে কিছু বছরে দেখা যায় ফেব্রুয়ারি মাস 28 দিন, কিছু বছরে দেখা যায় ফেব্রুয়ারি মাস 29 দিন। তো মাঝখানে গোলমাল শুধু একটি দিন নিয়ে, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের একটা দিন। ফেব্রুয়ারির একটা দিন যখন বৃদ্ধি পায় অর্থাৎ 29 হয়, তখন আমরা খেয়াল করে দেখি যে বছর হয় 366। আর যখন ফেব্রুয়ারি মাস 28 দিনে হয় তখন বছর হয় 365 দিন। আসলে এর মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে অধিবর্ষ। আমরা যেটা আলোচনা করলাম এর আগে, অধিবর্ষ বা লিপ ইয়ার। তো অধিবর্ষ বা লিপ ইয়ার কখন শুরু হয়? খ্রিস্টাব্দ 8 সন থেকে প্রবর্তিত আইন অনুযায়ী এই অধিবর্ষ সালটা হিসাব করা হয়। গণিতের হিসাবে 4 বছর অন্তর অন্তর অধিবর্ষ আসে। তো যখন কোনো মাস বা কোনো সাল অধিবর্ষ হয় তখন সেই সালের ফেব্রুয়ারি মাসটা হবে 29 দিন, অর্থাৎ 2020 আমরা অধিবর্ষের সংজ্ঞায় বলছিলাম যে যদি কোনো সালকে 4 দ্বারা বিভাজ্য করা যায় অর্থাৎ 4 দ্বারা ভাগ করা যায় এবং ভাগশেষ 0 হয় তাহলে সেই সালটি হবে অধিবর্ষ। তো আমরা 4 দ্বারা সংখ্যাটিকে ভাগ করে দেখি। 4 দ্বারা ভাগ করলে হবে 4 5 20। এরকমভাবে ভাগ করে দেখা যাবে যে 2020 সালকে যদি আমরা ভাগ করি তাহলে ভাগশেষ হবে 0, অর্থাৎ সংখ্যাটি কি 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 4 দ্বারা ভাগ করলে সালটির ভাগশেষ 0 থাকে। যেহেতু সালটি 4 দ্বারা বিভাজিত সেহেতু 2020 সাল একটি অধিবর্ষ বা লিপ ইয়ার। তাহলে 2020 সালের ফেব্রুয়ারি মাস ছিল 29 দিন, বছর ছিল 366 দিন। আর যখন অধিবর্ষ অর্থাৎ লিপ ইয়ারের মান 4 দ্বারা বিভাজ্য করলে বা 4 দ্বারা ভাগ করলে কোনো সাল যদি বিভাজিত না হয় অর্থাৎ ভাগ করা না যায়, ভাগশেষ যদি অবশিষ্ট থেকে যায়, সেই ক্ষেত্রে সালটি হবে অধিবর্ষ নয়। যখনই সালটি অধিবর্ষ হবে না
তখনই হবে ফেব্রুয়ারি মাস 28 এবং বছর হবে 365 দিন। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে সালটি যদি অধিবর্ষ হয় তাহলে ফেব্রুয়ারি মাস হবে 29 দিন, বছর হবে 366 দিন। আর যদি কোনো সাল অধিবর্ষ না হয় অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য করা না যায়, সেক্ষেত্রে ফেব্রুয়ারি হবে 28 দিন, বছর হবে 365 দিন। তো একটা দিনের তারতম্যের কারণে দিন এবং বছর এবং মাস তিনটারই পরিবর্তন ঘটে, যেটা আমরা প্রমাণ দেখলাম যে সালটি যদি অধিবর্ষ হয় তাহলে মাস হয় 29, বছর হয় 366। আর যখন অধিবর্ষ হয় না তখন সালটি হয় হলো বছরটি হয় 365 দিন আর মাস হবে হলো 28 দিন। এরপর 4 নম্বর কোশ্চেন, সময় রীতি প্রকাশের পদ্ধতি আন্তর্জাতিক ও দেশীয়। পুরো পৃথিবীতে অর্থাৎ বিশ্বে দুটি সময় প্রচলিত, একটা আন্তর্জাতিক আর একটা হচ্ছে দেশীয়। আমরা অনেক সময় টেলিভিশনে, ইন্টারনেটে বা বিভিন্ন প্রোগ্রামে দেখি বিভিন্ন ধরনের নিউজ, ছবি, কার্টুন, নিচে দুটো সময় লেখা থাকে, একটা থাকে 15টা 30 মিনিট অথবা 00, আরেকটা থাকে 3টা 30 মিনিট অথবা 00। তো আমরা কেমনে চিনব যে এটা আন্তর্জাতিক আর এটা দেশীয়, কোনটা দেশীয় এবং কোনটা আন্তর্জাতিক? তো আমাদের আগে জানতে হবে আন্তর্জাতিক এবং দেশীয় সময়টা কি। আন্তর্জাতিক বলতে যেটা পুরো পৃথিবীতে বিস্তার লাভ করে, আর দেশীয় বলতে শুধু একটা মাত্র রাষ্ট্রে, সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে হিসাব করা হয়। আর আন্তর্জাতিক বলতে পুরো পৃথিবীকে ম্যাপ ধরে একটা মিডল পয়েন্ট ধরে এই আন্তর্জাতিক হিসাবটা বের করতে হয়। আর দেশীয় হিসাব হচ্ছে কোনো রাষ্ট্রের ভৌগোলিক অবস্থানের দিক থেকে একটা মিডল পয়েন্ট ধরে সেই দেশের হিসাব গণনা করা হয়। তো এখন আমরা দেখব যে আন্তর্জাতিক হিসাব এবং দেশীয় হিসাব আমরা কিভাবে চিনব। একটা জিনিস আমরা অল টাইম দেখি, প্রশ্নটা সবার মধ্যেই জাগে। আমরা যখন ছোট ছিলাম, যখন বুঝি নাই, সময়ের হিসাব জানতাম না, তখন সবার মাঝখানে একটা খটকা লাগতো, কোশ্চেন হতো যে 12-র পরে 13টা না হয় কেন 1 বলা হয়। আবার দেখা যায় যে যখন আমরা টেলিভিশন দেখি তখন 12-র পর 13 লেখা ওঠে, সেখানে কেন 1 লেখা উঠলো না? তো এগুলোর মূল কারণ হচ্ছে আমাদের এই আন্তর্জাতিক এবং দেশীয় সময় রীতি। মূল কারণ আন্তর্জাতিক ও দেশীয় সময় রীতি। তো আন্তর্জাতিক সময়ে কেন 12-র পরে 13 লেখা হলো, আর দেশীয় রীতিতে কেন 12-র পরে 1 লেখা হলো? কিছুক্ষণ আগে আমি যেটা বললাম তোমাদের, যে আন্তর্জাতিক ভৌগোলিক ধরা হয় একটা পুরো পৃথিবীকে কেন্দ্র করে একটা মূল পয়েন্ট, আর দেশীয় রীতি যেটা ধরা হয় সেটা একটি রাষ্ট্রে অর্থাৎ সার্বভৌমত্ব একটা রাষ্ট্রের ভৌগোলিক অবস্থান থেকে। যেমন আমাদের দেশের ভৌগোলিক অবস্থান দিক থেকে ধরতে গেলে আমাদের মিডল পয়েন্ট হচ্ছে ঢাকা শহর। ঢাকা শহরের একটা বিন্দু থেকে আমরা এই সময়টা নির্ধারণ করে থাকি। তো বলতেছিলাম যে কোনটা আন্তর্জাতিক আর কোনটা দেশীয়। তো আন্তর্জাতিক হিসাব মানে পুরো বিশ্বব্যাপী, পৃথিবীব্যাপী এই হিসাবটা গণনা করতে পারে। আর দেশীয় রীতিতে শুধুমাত্র একটা রাষ্ট্র বা ভৌগোলিক দিক থেকে যে এখানে অবস্থান করছি আমরা, সেই হিসাবটাই বের করতে পারি। তো আন্তর্জাতিক হিসাব কেন 12-র পরে 13টা ধরা হলো আর দেশীয় হিসাব কেন 12-র পরে 1 ধরা হলো, তার মূল কাহিনী হচ্ছে যে 3টার পরে 3টা 30, এটা হচ্ছে দেশীয় রীতি। দেশীয় রীতি কেমন, যে আমি বললাম দেশীয় রীতিটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ঢাকা শহরকে কেন্দ্র করে একটা মূল পয়েন্ট হিসাব করে আমাদের রাত 12টার পরে সাধারণত মোবাইল, টেলিভিশন এবং বিভিন্ন প্রোগ্রামে 12-র পরে 1, 2, 3 লেখা শুরু হয়। এবং আন্তর্জাতিক পর্যায়ে যেহেতু পুরো পৃথিবীব্যাপী একটা হিসাব করা হয়, অর্থাৎ পৃথিবীকে একটা মূল পয়েন্ট ধরে সেখান থেকে পুরো পৃথিবীর হিসাবটা গণনা করা হয়, এর জন্য ওখানে ওয়াল টাইম মিডল পয়েন্ট হচ্ছে 24। আমাদের দেশীয় রীতিতে পয়েন্ট হচ্ছে 12, মূল পয়েন্ট হচ্ছে 12, অর্থাৎ আমাদের দেশীয় রীতিতে হিসাব করি আমরা 12-র পরে 1, 2, 3, আর আন্তর্জাতিকে যেটা হিসাব করি এটা ধরা হয় 24টা পর্যন্ত।
অর্থাৎ রাত যখন 12টা বাজে আমাদের দেশে, তখন আন্তর্জাতিক সময়ে সেখানে হয় 24টা। মূল কারণ একটাই, যে ভৌগোলিক পৃথিবীকে কেন্দ্র করে যখন হিসাব নির্ণয় করা হবে তখন হবে আন্তর্জাতিক, আর কোনো রাষ্ট্র বা ভৌগোলিক অবস্থান থেকে যখন সময় হিসাব করা হবে সেই ক্ষেত্রে মূল পয়েন্ট হবে 12। তো 12 পয়েন্ট যখন আমরা হিসাব করব তখন তো আমাদের 12-র পরে 13 না আসার তো কোনো প্রশ্নই ওঠে না। 12-র পর অবশ্যই 1 2 3 4 আবার আমরা পুনরায় গুনতে থাকব। তো আন্তর্জাতিকে যখন যাব তখন 24 না পূরণ হওয়া পর্যন্ত আমরা 1 2 3 4 গণনা করতে পারবো না। তো আমাদের এই গণনা করতে গেলে আগে আন্তর্জাতিক এবং দেশীয় সময়টা অবশ্যই জানতে হবে। তো দেশীয় সময়টা জানার জন্য দেশীয় রীতি জানতে হবে। আমার দেশের রীতি অনুযায়ী আমার মিডল পয়েন্ট কত, আমার আন্তর্জাতিক হিসাব করতে গেলে পৃথিবীর অবস্থান দিক থেকে কোন জায়গা থেকে হিসাবটা নির্ণয় করা হচ্ছে, অবশ্যই সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো সময় রীতি প্রকাশের পদ্ধতি আন্তর্জাতিক ও দেশীয় কারণটা আমরা বুঝতে পারলাম, যে কেন 12-র পরে 13 না হয় 1 এবং 12-র পরে 13 না হয় 1 হলো, বা 13 না হয় 1 হলো। তার মূল কাহিনীটা আমরা বুঝতে পারলাম যে আন্তর্জাতিক হলো পৃথিবীব্যাপী একটা অবস্থান থেকে সময়টা নির্ণয় করা হয়, এই জন্য 12-র পরে 1 না হয় আন্তর্জাতিকে 13 হয়। আর দেশীয় রীতি হচ্ছে যে ভৌগোলিক এবং রাষ্ট্রীয়গত দিক থেকে হিসাবটা নির্ণয় করার জন্য এখানে 12-র পরে 13 গণনা না করে 1 গণনা করা হয়। তো এখন আন্তর্জাতিক এবং দেশীয় হিসাব আমরা কিভাবে নির্ণয় করব? আমরা যখন বাইরে থাকি, অর্থাৎ অন্য দেশে থাকি, প্রবাসীরা যারা থাকেন, এদের ক্ষেত্রে যদি আমরা ধরি, হয়তো আমি এখন এখানে আছি বাংলাদেশে, এই মুহূর্তে ফোন দিলাম আমেরিকায়, তাহলে ফোন দিলে বললাম যে আমার এখানে রাত 7টা 20 মিনিট আর ওর হচ্ছে ধর 15টা বা রাত 11টা 20 মিনিট। তাহলে এটা হবে আন্তর্জাতিক। তার কাছ থেকে জানতে পারলাম যে তার ওখানে রাত কত, 11টা 20, আর আমার এখানে রাত হচ্ছে দেশীয়তে 7টা 20। এখন এই হিসাবটা যখন করতে যাব, এখন আমার দেশে হিসাব করতে গেলে কি করতে হবে, যে আন্তর্জাতিক সময়কে দেশীয়তে আনতে হবে, আর যখন আমার দেশীয় হিসাবটাকে ও আন্তর্জাতিক হিসেবে বিবেচনা করবে তখন তাকে কি করতে হবে। তো আসলে দেশীয় এবং আন্তর্জাতিকের হিসাবটা বের করতে আমাদের মূল পয়েন্ট হচ্ছে 12। যেমন আমরা বলছি আমাদের দেশীয় রীতিতে মূল পয়েন্ট ধরা হয় 12। 12-র পরে 1 2 গণনা শুরু হয় সকাল 12টা পর্যন্ত, আবার সকাল 12টার পরে 1 2 শুরু করে রাত 12টা পর্যন্ত আমরা গণনা করতে পারি। আর আন্তর্জাতিকে যেটা হয় যে রাত 12টা থেকে রাত 24টা থেকে শুরু করে সকাল পর্যন্ত ঘুরে এসে আবার যখন 24টা পরিণত হয় তখন সেখানে আন্তর্জাতিক সময় গণনা করা হয়। তো এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে দেশীয় থেকে কিভাবে আন্তর্জাতিক সময় হিসাব করব। আমরা দেখলাম যে আন্তর্জাতিকের সময় রীতি হচ্ছে মূল পয়েন্ট 24 আর দেশীয় রীতির মূল পয়েন্ট হচ্ছে 12। এদের মাঝখান যদি বিয়োগফল নির্ণয় করি আমরা, তাহলে এখানে থাকবে 12। তার মানে আমাদের মূল দিক থেকে গড় পয়েন্ট হচ্ছে 12। আন্তর্জাতিকের মাঝখানেও 12, দেশীয় রীতিতেও 12। তো আন্তর্জাতিক থেকে যখন দেশীয় রীতিতে আমরা চলে যাব তখন সেই হিসাবটা বের করতে হবে 12 দ্বারা। তাহলে আন্তর্জাতিক থেকে দেশীয়তে যাওয়ার সময় আমাদের হিসাব করতে হবে হচ্ছে 12 দ্বারা। যেমন এখানে দেওয়া আছে 11টা 20 মিনিট, এটা দেশীয় রীতিতে। কারণ কিভাবে বুঝলাম আমরা, যে আমরা জানি সাধারণত যে 12-র পরে দেশীয় রীতিতেই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 পর্যন্ত গণনা করা হয়। আর যদি আন্তর্জাতিক হতো তাহলে এখানে 11 লেখা না থেকে 23টা 20 লেখা থাকতো। কারণ আমরা জানি আন্তর্জাতিক গণনা করা হয় 24-এর পর থেকে আবার 1 2 করে 24 পর্যন্ত। যেহেতু এটা দেশীয় রীতিতে দেওয়া আছে, তো দেশীয় রীতি থেকে আন্তর্জাতিক সময় বের করার সময় 12 দ্বারা যোগ, মনোযোগ সহকারে আকর্ষণ করছি যে আন্তর্জাতিক থেকে দেশীয় থেকে আন্তর্জাতিকে সময় বের করার সময় 12 দ্বারা যোগ, অর্থাৎ
দেশীয় রীতি আছে 11টা 20, এরই সাথে ঘন্টা যোগ করতে হবে 12, অর্থাৎ সব সময় যোগ হবে ঘন্টার সাথে 12 যোগ করলে হবে 23টা 20। তাহলে কি বুঝলাম যে দেশীয় থেকে আন্তর্জাতিকে যাওয়ার সময় 12 দ্বারা যোগ, ঘন্টার সাথে, শুধুমাত্র ঘন্টা, অন্য কোনো সংখ্যার সাথে যোগ করা যাবে না। দেশীয় থেকে আন্তর্জাতিকে যাওয়ার সময় আমাদের যোগ করতে হবে কত? ঘন্টার সাথে 12। ঘন্টার সাথে 12 যোগ করলেই আমাদের পরবর্তী সময়টা আমরা বের করতে পারবো, আন্তর্জাতিক সময় নির্ণয় করতে পারবো। তো আন্তর্জাতিক সময় নির্ণয় করতে হলে কি করতে হবে? দেশীয় থেকে আন্তর্জাতিকে যাওয়ার টাইমে 12 দ্বারা যোগ। এবার অনুরূপ যারা প্রবাসী আছে তারা যখন দেশীয় রীতি গণনা করবে তখন কি করবে? সেক্ষেত্রেও পয়েন্ট হবে 12, মিডল টার্ম 12, মূল কেন্দ্র হচ্ছে 12। আমরা দেখছি যে আন্তর্জাতিক এবং দেশীয় রীতির মধ্যে পার্থক্যই মাত্র 12। তো আমরা দেখলাম দেশীয় থেকে যখন আন্তর্জাতিকে যায় তখন 12 দ্বারা যোগ। এখন অনুরূপ ঘটনা আন্তর্জাতিক থেকে যখন দেশীয় রীতিতে আসবো তখন 12 দ্বারা বিয়োগ। কেমন? মনে করলাম 15টা 30, তার মানে আমাদের এখানে কত? দেশীয় রীতিতে সময়টা কত হবে? আন্তর্জাতিকে দেওয়া আছে 15টা 30, এটা হচ্ছে আন্তর্জাতিক সময়। এখন আন্তর্জাতিক থেকে দেশীয় কীভাবে বের করব? আমরা দেখছি যে দেশীয় থেকে আন্তর্জাতিকে যাওয়ার সময় 12 দ্বারা যোগ করে আন্তর্জাতিক সময় বের করতে হয়। এবার আন্তর্জাতিক থেকে যখন দেশে আসব, দেশীয় রীতিতে প্রকাশ করব, তখন আমাদেরকে 12 দ্বারা বিয়োগ করতে হবে। ঘন্টার সাথে 12 দ্বারা বিয়োগ, ঘন্টার সাথে কত দ্বারা বিয়োগ করতে হবে? 12 যখন বিয়োগ করব তখন ঘন্টার ভিতর থেকে 12 বাদ দিলে থাকবে 3টা 30 মিনিট। তাহলে দেশীয় রীতিতে তখন বাজলো কত? 3টা 30, আর আন্তর্জাতিকে ছিল 15টা 30। তাহলে পরিষ্কারভাবে আমরা যেটা বুঝতে পারলাম যে দেশীয় থেকে যখন আন্তর্জাতিকে যাব সেই ক্ষেত্রে ঘন্টার সাথে 12 দ্বারা যোগ, আর আন্তর্জাতিক থেকে যখন দেশীয়তে ফিরে আসব তখন 12 দ্বারা বিয়োগ করলেই আমাদের পরবর্তী সময়গুলো আমরা বের করতে পারবো যে কোনটা আন্তর্জাতিক আর কোনটা দেশীয়। এখন তোমাদের উদ্দেশ্যে কিছু কোশ্চেন আমি ছুড়ে দিচ্ছি, সেটা হলো যে তোমরা নির্ণয় করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে কোনটা দেশীয় কোনটা আন্তর্জাতিক, কিভাবে আন্তর্জাতিক থেকে দেশীয় যাওয়া যাবে আর দেশীয় থেকে কিভাবে আন্তর্জাতিকে আসা যাবে। স্ক্রিনে তোমাদের কোশ্চেনটা দেওয়া হবে। তো 1 নম্বর কোশ্চেন হচ্ছে নির্ণয় করতে হবে যে কোনটা দেশীয় আর কোনটা আন্তর্জাতিক। যেমন ক নম্বর কোশ্চেন হচ্ছে তো ক নম্বর প্রশ্ন হচ্ছে 16, 18, 5, 40, 16:18, 5:40। এখন নির্ণয় করবে যে কোনটা আন্তর্জাতিক আর কোনটা দেশীয়। এখন তোমাদের যদি বলা হয় যে এটা দেশীয়, তাহলে দেশের থেকে আন্তর্জাতিকে কিভাবে যাব সেটা বের করবে। যখন আন্তর্জাতিক থেকে দেশে আসবে তখন কেমন করে বের করবে, পদ্ধতিটা মানে অলরেডি তোমাদের দেখাইছি। তো তোমরা এগুলো ট্রাই করে অবশ্যই অ্যান্সারটা আমাদের কমেন্ট বক্সে জানাবে। তো আবার বিষয়টা বলে রাখি যে দেশীয় থেকে আন্তর্জাতিকে যাওয়ার সময় ঘন্টার সাথে 12 যোগ, আর আন্তর্জাতিক থেকে দেশীয়তে ফিরে আসার সময় 12 দ্বারা বিয়োগ। আশা করি তোমরা অবশ্যই ক্লিয়ার। এরপরে 5 নম্বর প্রশ্ন হচ্ছে বয়স হিসাব নির্ণয়। বয়স হিসাব নির্ণয়। এতক্ষণ আমরা অনেকগুলোই দেখলাম যে অধিবর্ষ, দশক, যুগ, এরপরে সময় গণনা, আন্তর্জাতিক, সবগুলো মোটামুটি আমরা বুঝতে পারছি। তো এখন আমাদের মূলত বয়স হিসাব। আমরা ছোটোবেলা থেকে শুরু করে মানুষ সবসময় বয়স নিয়ে তর্ক করতে খুব পছন্দ করে, যেমন আমরাও করি, তোমরা হয়তো অনেকেও করতে পারো বা করে থাকো। তো বয়সটাই মূলত কারো বয়স যদি কম হয় তাহলে সে চেষ্টা করে বাড়ানোর, আর যাদের বেশি হয় তারা চেষ্টা করে অল টাইম কি কমানোর। তো আসলে বয়স হিসাব নির্ণয় কিভাবে আমরা বয়সটা হিসাব করতে পারি। যেমন বয়সে থাকে সাধারণত বছর, মাস, দিন। তাহলে বছর 2021, মাস
1 দিন 15। এখন যে কোনো একজনের জন্ম তারিখ আমরা ধরতে পারি, যেমন 2002, 9 মাস 18 দিন। বয়সের পার্থক্যটা আমরা কীভাবে নির্ণয় করতে পারবো? তো আমরা জানি সবাই কম বেশি বয়স নিয়ে তর্কাতর্কি করতে খুবই পছন্দ করি, এমনকি প্রিয় শিক্ষার্থীরাও দেখা যাচ্ছে বয়স নিয়ে অনেক সময় মারামারি করে। তো আসলে আমরা বয়সের হিসাবটা কিভাবে করব? আমাদের সঠিক জ্ঞান থাকতে হবে যে বছর কত দিনে, কত মাসে, মাস কত দিনে এবং দিন সম্পর্কে কয়দিনে, এক সপ্তাহ, সকল তথ্যই আমাদেরকে জানতে হবে। তো এজন্য আমাদের লাগবে যে বছর মাস দিন যখন আমরা হিসাব করব, বয়সের হিসাব নির্ণয় যখন করতে যাব, তখন কিছু ধার কর্জ নিতে হবে। আমরা সবাই কারো না কারো কাছ থেকে কিছু না কিছু ধার নেই, অর্থাৎ কর্জ নেই। কখন নেই? যখন আমার চালানে থাকে না, আমার পকেট খালি, অথবা আমি চলতে পারতেছি না, কারো না কারো হেল্প লাগবে, সেই ক্ষেত্রে কারো না কারো কাছ থেকে কিছু পরিমাণ টাকা হোক, অর্থ হোক, দ্রব্য হোক, যাই হোক, আমরা কিছু কর্জ নিই, ধার নিই। তো আমাদের এই বয়স নির্ণয় করতে গেলেও ধার লাগবে, কিন্তু তার শর্ত হচ্ছে কখন আমি ধার নিব আর কখন নিব না, কখন আমার ধার নেওয়া লাগবে, কখন ধার নেওয়া লাগবে না। উপযুক্ত প্রমাণ হচ্ছে যখন ছোট সংখ্যা উপরে থাকবে। আমরা জানি যে ছোট সংখ্যার ভিতর থেকে কখনো বড় সংখ্যা বাদ দেওয়া যায় না। সেক্ষেত্রে যখন ছোট সংখ্যাটি উপরে থাকবে, সেই ক্ষেত্রে হিসাবের স্বার্থে তার সামনে যে সংখ্যাটা বা যে মাস, বছর, দিন যেই থাক, তার থেকেই খরচ নিতে হবে। যেমন এখানে আমরা লক্ষ্য করতেছি দিন আছে 15 আর নিচে আছে 18। আমরা যখন বিয়োগ করতে যাব তখন 15 ভিতর থেকে অবশ্যই 18 বাদ দেওয়া যাবে না। কারণ কি, আমাদের বড় যার ভিতর থেকে বিয়োগ করব সেই সংখ্যাটাই ছোট, সেটা হচ্ছে 15। আমরা জানি যে ছোট সংখ্যার ভিতর থেকে কখনোই বিয়োগ করা যায় না। সেই ক্ষেত্রে কি করতে হবে, যে দিনের আগে আছে মাস, তাহলে খরচ নিতে হবে মাসের থেকে। এখন মাসে যা দেখি যে মাসেরও একটা ছোট সংখ্যা উপরে আর বড় সংখ্যা নিচে, এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে মাস 1-এর ভিতর থেকে 9 বাদ দেওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে মাস কার থেকে খরচ নেবে? অবশ্যই তার সামনে যে আছে বছর। অর্থাৎ হিসাবটা এরকম যে সামনে যে থাকবে, যদি ছোট সংখ্যা উপরে থাকে তাহলে সেই সংখ্যার সামনে যে থাকবে, যদি মাস থাকে তাহলে মাসের থেকে নিতে হবে, যদি বছর থাকে বছর থেকে নিতে হবে, আর যদি সপ্তাহ, দিন, ঘন্টা বলে, যদি সেকেন্ডের আগে মিনিট থাকে তাহলে মিনিট থেকে নিতে হবে, মিনিটের আগে যদি ঘন্টা থাকে, যদি লাগে ঘন্টা থেকে নিতে হবে, সপ্তাহ, দিন, অর্থাৎ যে যার সামনে থাকবে সেখান থেকেই সেটা নিতে হবে। তো এখানে দেখা যাচ্ছে 15 কত? ছোট, আর নিচে আছে হচ্ছে 18। তাহলে এই হিসাবটা আমরা কেমন করে করব? আমরা জানি যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা যেহেতু হিসাব করা যাবে না, সেই ক্ষেত্রে খরচ নিতে হবে মাস। আমরা জানি 1 মাস সমান 30 দিন। যখনই মাস খরচ দেব তখনই ছোট সংখ্যার সাথে যোগ হবে 30। মাস নিলেই কত দ্বারা যোগ হবে? 30। তাহলে 15 আর 30 যোগ করলে হবে 45। এবার যে যোগফলটা আসবে সেই যোগফলের ভিতর থেকে আমার নিচের যে দিনটা আছে ওই দিনটা বাদ দিতে হবে। যেমন নিচের দিন আছে কত? তাহলে 45-এর ভিতর থেকে 18 বাদ দিলে কত থাকে? 8 আছে কত হলে 15 হবে 7, হাতে থাকে 1 দিলাম, 1-এর ভিতরে 2 আছে কত হলে 4 হবে 2, 27 দিন। অনেকের হয়তো খটকা লাগতে পারে যে 15-এর ভিতর থেকে 18 বাদ দিলে কেমন করে 27 দিন হয়। তোমাদের কিন্তু বারবার বললাম যে যেহেতু ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দেওয়া যায় না, সেই ক্ষেত্রে সামনে যে থাকবে সেই সংখ্যার থেকে বা তার থেকে 1 হলেও খরচ নিতে হবে। যেমন দিনের আগে আছে মাস, তাহলে মাস থেকে 1 মাস খরচ নিলাম। 1 মাস মানেই 30 দিন। সেই 30 দিনটা কি করতে হবে? ছোট সংখ্যার সাথে যোগ করতে হবে। তো 1 মাস যখন ছোট সংখ্যার সাথে যোগ করব তখন যোগফল বেশি হবে, অর্থাৎ বড় দেখাবে, তখন দিন সংখ্যাটা তখন বড়। ওরই ভিতর থেকে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা বাদ দিয়ে যেটা থাকবে সেটাই দিন। এবার তুমি ধার নিছো, একজন থেকে ধার নিলে অবশ্যই সময় মতো তাকে সেটা পরিশোধ করে দিতে হবে। এখন আমরা নিয়েছিলাম 1 মাস খরচ বা ধার, সেটা শোধ করে দাও, সেটা যোগ হবে কার সাথে?
9-এর সাথে কত হলো 10, এবার 10 আছে কত হলে 11 হবে, তাও হচ্ছে না। বা 1 থেকে কখনো 10 বাদ দেওয়া যায় না। যেহেতু যাবে না, তাহলে আমার অবশ্যই কী নিতে হবে, খরচ। যেহেতু আমার কি নাই, চালানে নাই, পকেটে নাই, সেই ক্ষেত্রে মাসের সামনে যে আছে তার থেকে খরচ বা ধার নিতে হবে। যেমন মাসের আগে আছে বছর, তাহলে 1 বছর সমান কত মাস, 12 মাস। তখন কি করতে হবে, 12-র সাথে ওই যে আমার ছোট সংখ্যাটা কত 1, এই 1টা যোগ করতে হবে। 1 যোগ করলে কত হবে, 13। তাহলে বুঝতে পারলাম যে মাস যখন ছোট ছিল তখন খরচ নেওয়া লাগতেছে বছর, যখন বছর খরচ নিলাম তখন কত যোগ হবে, 12। যখন দিনের বেলায় খরচ নিব তখন মাস, তাহলে 1 মাস মানে 30 দিন কমপ্লিট। এবার মাস যখন খরচ নেবে বছরের থেকে তখন কত হবে, 12 যোগ 1 বছর সমান 12 মাস। তাহলে 12 দ্বারা যখন যোগ করা হবে তখন হবে 13। এই 13-র ভিতর থেকে এবার আমার 10 বাদ দিলে থাকে হচ্ছে 3। এবার সুযোগ বুঝে আমি যখন ধার বা খরচ নিয়েছিলাম, এখন ওই টাকাটা বা ওই পরিমাণটা যার থেকে নিচ্ছি তাকে এখন পরিশোধ করে দিব। নিচে কার থেকে, বছরের থেকে। তাহলে বছরকে 1 দিয়ে দাও, যোগ হবে কোথায়, নিচের সংখ্যার সাথে কত, 3। 3 আছে কত হলে 11 হবে। আট হাতে থাকে 1, তাহলে 1 আছে কত হলে 2 হবে 1। তাহলে কত, 18 বছর 3 মাস 27 দিন। আসলে দেখা যাচ্ছে যে এখানে দিন 12, 18, মাস 1, 9 বিয়োগ করে 18 বছর 3 মাস 27 দিন কেমন করে হলো। বিষয়টা আবার রিপিট, যে যদি ছোট সংখ্যা উপরে থাকে সেই ক্ষেত্রে তোমার মাস থেকে খরচ নিতে হবে। যদি দিন ছোট থাকে তাহলে মাস থেকে নিতে হবে, যদি মাস ছোট থাকে তাহলে বছর থেকে নিতে হবে। এক কথায় যখন দিন নিব, দিন যখন খরচ নেবে বা ধার নেবে তখন মাস থেকে নিতে গেলে 30 দ্বারা যোগ করে দিনের হিসাব কমপ্লিট করতে হবে। আর যখন মাস খরচ নেবে বা ধার নেবে তখন বছর থেকে 12 মাস বা 1 বছর অর্থাৎ 12 মাস বছরের সাথে যোগ করে বিয়োগ করে ফল নামাতে হবে এবং বাদ বাকিগুলো পরিশোধ করে দিতে হবে। তো বয়স হিসাব নির্ণয় করা শিখলাম। আমাদের মূল আলোচনা ছিল হচ্ছে সময় গণনা কখন থেকে শুরু হয় এটাও বললাম। অধিবর্ষ, দশক, যুগ, শতাব্দী, ইংরেজি বছরে ফেব্রুয়ারি মাস ও দিনের তুলনা, সময় রীতি প্রকাশের পদ্ধতি, আন্তর্জাতিক ও দেশীয়। তো আমাদের বেশি লাগে এই আন্তর্জাতিক সময়, আর বেশি খটকা লাগে ইংরেজি বছরে ফেব্রুয়ারি মাস 29 হবে না 30 হবে। তোমাদের একটা প্রমাণ বা একটা কোশ্চেন তোমাদের কাছে রেখে যাচ্ছি, সেটা হলো 2021 সালের ফেব্রুয়ারি মাস কত দিন হবে, ফেব্রুয়ারি মাস কত দিন হবে, 2021 সালের ফেব্রুয়ারি মাস কত দিন হবে এবং বছরটি কত দিনে পূর্ণ হবে। আমরা এর আগেও বলছি, যদি সালটি অধিবর্ষ হয় অর্থাৎ কোনো সালকে যদি 4 দ্বারা ভাগ করা যায় এবং ভাগ করলে ভাগশেষ 0 হয় তাহলে সালটি অধিবর্ষ। আর অধিবর্ষ হলেই ফেব্রুয়ারি মাস 29 দিন, বছর হবে 366 দিন। আর যখন সালটি অধিবর্ষ হবে না তখন ফেব্রুয়ারি মাস হবে 28 দিন, বছর হবে 365 দিন। তাহলে তোমাদের কাছে 3টা কোশ্চেন রাখলাম আমি। প্রথম কোশ্চেন রাখছে মানুষের বয়স বাড়ে না কমে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে নির্ণয় করো কোনটা আন্তর্জাতিক কোনটা দেশীয়। 3 নম্বর কোশ্চেন হচ্ছে 2021 সালের বছর কত দিনে হবে এবং ফেব্রুয়ারি মাস কত দিনে। তো আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে জানাবে এবং পরবর্তী ক্লাসের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ক্লাসের জন্য তোমাদের সময় থেকে আরেকটা অংশ ক্লাস নেওয়া হবে, সেটা হচ্ছে সময়ের গুণ, যোগ, বিয়োগ এবং ভাগ। পরবর্তী ক্লাসের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।